আছে যে কোনটা কি, ঠিক আছে। আপনি কি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনস অফ অ্যাকাউন্ট? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন, এখানে অ্যাসেট গুলো বলা আছে। অ্যাসেট গুলো কি? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি? হ্যাঁ, অ্যামাউন্ট ডিউস ফ্রম কাস্টমার্স ফর ক্রেডিট সেলস। যদি বাকিতে কোনো কিছু সেল করেন সেক্ষেত্রে যদি আপনার অ্যামাউন্টস ডিউ হয় সেটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাসেট। ইনভেন্টরি কি? গুডস অ্যাভেলেবল ফর সেল। যে কোনো গুডস সেটা যদি আমাদের বিক্রি করার জন্য কিনে রাখি, স্টক করে রাখি, সেটা ইনভেন্টরি। ক্যাশ, ক্যাশ মানে তো আপনারা জানেন মানি, মানি অন দ্য হ্যান্ড অর ইন দ্য ব্যাংক। ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট হবে না, ক্যাশ মানে হলো যে মানি অন দ্য হ্যান্ড হবে, ঠিক আছে। এখানে ব্যাংক মানে আলাদা। প্রিপেড এক্সপেন্স মানে কি? পেমেন্ট মেড ইন দ্য অ্যাডভান্স ফর এক্সপেন্সেস, প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, এগুলো কারেন্ট অ্যাসেট বা অ্যাসেট, ঠিক আছে। আপনাদের কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট এগুলো পড়তে হবে না, সবই অ্যাসেট। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এক্সেপ্ট টু বি সোল্ড উইদিন এ ইয়ার। Supplies, supplies কি? Items like office supplies, paper, ink, pens, or operational supplies like cleaning materials, packaging that are purchased but not yet used, এগুলো আপনার আমাদের অ্যাসেট। আর অন্যান্য কি অ্যাসেট গুলো আছে? লং টার্ম অ্যাসেট আছে হলো যে আপনার ল্যান্ড, বিল্ডিংস, ইকুইপমেন্ট, ফার্নিচার্স। ইনটেনজিবল অ্যাসেট যেমন প্যাটেন্টস, কপিরাইট। লং টার্ম ইনভেস্টমেন্ট, স্টক, বন্ড, রিয়েল এস্টেট, হেলথ ইন ফিউচার্স, এগুলো সবই হলো আমাদের লং টার্ম অ্যাসেট। আর লাইবিলিটিস এর মধ্যে কি আছে? যে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যামাউন্ট ওড টু সাপ্লায়ার্স ফর পারচেজ অন অ্যাকাউন্ট। যদি আপনি কোনো কিছু পারচেজ করেন অন অ্যাকাউন্টে সেটা হলো অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, এই এই এটা এটা আমি একটু এডিট করে দিতে হবে, ঠিক আছে। সো অ্যাকাউন্টস পেয়েবল মানে যে কোনো ধরনের বাকি অ্যাকাউন্টস পেয়েবল, এগুলো যে আমরা আলাদা করে লিখছি, ফর্মাল এগুলো আলাদা করে লিখে, কিন্তু আমরা এইভাবে শিখবো হলো যে সবই অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে। যত ধরনের আমাদের ডিউ থাকবে অন্য মানুষের কাছে সবই আমাদের অ্যাকাউন্টস পেয়েবল। স্যার এগুলো কি শর্ট কোশ্চেন আকারে আসবে নাকি লং কোশ্চেন? জি না, আবার বলেন। আচ্ছা, আনআর্ন রেভিনিউ। আনআর্ন রেভিনিউ কি? আনআর্ন রেভিনিউ হলো যে অ্যাডভান্স পেমেন্টস রিসিভ ফর গুডস অর সার্ভিসেস নট ইয়েট ডেলিভার্ড। সার্ভিসেস নট ইয়েট ডেলিভার্ড মানে যদি আপনি গুডস এবং সার্ভিসের জন্য যদি আপনি অগ্রিম টাকা পান, সেটা আপনার জন্য আনআর্ন রেভিনিউ। সেটা আমাদের জন্য হলো যে একটা লাইবিলিটিস। ট্যাক্স পেয়েবলের দরকার নাই। যাই হোক, নোটস পেয়েবল। নোটস পেয়েবল মানে যদি আপনি লোন নেন সেক্ষেত্রে সেটাকে বলা হয় নোটস পেয়েবল। ওনার্স ক্যাপিটাল কি? রেভিনিউ কি? রেভিনিউ কত ধরনের রেভিনিউ হইতে পারে? এক্সপেন্স গুলা কি কি, ঠিক আছে, এগুলো সবই আছে এখানে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, depreciation expense, insurance expense, interest expense, salaries and wages expense, utilities expense, rent expense, supplies expense, maintenance and repair expense, bad debt expense, ঠিক আছে। এগুলো হলো আমাদের এক্সপেন্সেস। আর রেভিনিউ কি হতে পারে? সেলস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, ডিভিডেন্ড রেভিনিউ, গেইনস অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেটস, এগুলো হতে পারে। যাক, এটা হলো যে আমি, এটা আপনারা পড়বেন, ঠিক আছে। ঠিক আছে, আপনারা ওই যে আপনাদের যেখানে বলা আছে অ্যাকাউন্টস পেয়েবল আর নোটস পেয়েবলের মধ্যে কি পার্থক্য সেটাও বলা আছে। সো এখান থেকে মেইনলি শর্ট কোশ্চেন টাইপের একটা কোশ্চেন আসবে যে আনআর্ন রেভিনিউ কি, ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবল কি, এরকম। আর আসবে জার্নাল। জার্নালের ক্ষেত্রে কি থাকবে? যেরকম ট্রানজাকশন দেওয়া থাকবে, এই ট্রানজাকশন থেকে আমাদের ডেবিট ক্রেডিট করতে হবে ছক করে। স্যার এখান থেকে কি ওই যে কাকে বলে এরকম মানে ডেফিনেশন টাইপের আসতে পারে? না না, ডেফিনেশন আসবে না। আপনি তো বলছেন স্যার ডেফিনেশন আসবে না, শুধু বলবেন এইটা কি ওইটা কি।
হ্যাঁ সেটাই তো বললাম, ডেফিনেশন আসবে না। সো এই যে এইখানে আপনারা একটু দেখেন যে এই ট্রানজেকশন গুলোতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা জার্নালে, ঠিক আছে? তো জার্নাল কিভাবে করতে হবে? অবশ্যই ছক করে করতে হবে, ডেট দিতে হবে, তারপর দিতে হবে পার্টিকুলার্স, তারপর ডেবিট টাকা ক্রেডিট টাকা, এভাবে করে করতে হবে, ঠিক আছে? সো আপনাদের কোনো প্রবলেম আছে? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 10,000, ঠিক আছে? এটা ডেবিট ক্রেডিট কি হবে? প্রথমে সবসময় ডেবিট টাকা আগে লিখতে হবে, ক্রেডিটটা পরে লিখতে হবে। সো স্যার স্টার্টেড আমাদের বিজনেস। যে স্যার আমাদের যে ট্রানজেকশন, এটা কি স্যার ওই যে বিভিন্ন সার্ভিস টাইপের ট্রানজেকশন আসবে, নাকি হচ্ছে লাস্ট দিন যে আপনি করাইছিলেন বিভিন্ন স্বপ্ন টাইপের যে ধরনের কোম্পানিগুলো আছে ওদের ট্রানজেকশন, এগুলো করতে হবে? যে কোনোটা আসতে পারে, ঠিক আছে? সার্ভিসও আসতে পারে, ম্যানুফ্যাকচারিং আসতে পারে, কিন্তু আসলে যে কোনো একটা সার্ভিস আসবে অথবা ম্যানুফ্যাকচারিং আসবে, মানে মার্চেন্ডাইজিং আসবে আর কি। স্বপ্ন টাইপের আসবে অথবা সার্ভিস সার্ভিস কোম্পানি। মার্চেন্টাইজের স্যার লাস্টের ওইটা তো স্যার ওই দিন তো লাস্ট ক্লাসে হয়েছিল স্যার, ওইটা তো ওইরকম ভাবে বুঝি নাই স্যার। আপনি একা বুঝেন নাই না কেউই বুঝে নাই আপনাদের? মানে ক্লাসের স্যার আমরা বুঝি নাই স্যার, আমাদের এই সেকশনের স্যার ম্যাক্সিমাম আমি বুঝি না আমরা স্যার। বুঝি আমরা বুঝি নাই স্যার। মানে না বুঝলে তো স্যার কিছু করার নাই। এখন আর এখন কি করবো বলেন, না বুঝলে স্যার পড়াশোনা সার্ভিস করেন। টাইপের যে স্যার সার্ভিস টাইপের যেটা আছে স্যার, ওইটা মানে ম্যাক্সিমামই পারে, আর হচ্ছে ওইটা তো আমি কোশ্চেন করে ফেলছি, বুঝতে পারছেন? সো এখন কোশ্চেন মানে করে ফেলছি, কোশ্চেন ওই টাইপের কোশ্চেনই আসবে। তো এখন তো আর চেঞ্জ করা যাবে না। আপনাদের যেহেতু পড়ানো হয়েছে, আপনারা একটু পড়াশোনা করে তারপরে যদি আপনাদের আরো প্রবলেম থাকে তাহলে কালকে আমি আরেকটা ক্লাস দিব, সেটা সমস্যা নেই। আপনারা পড়াশোনা করেন আগে, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এটা স্টার্টেড বিজনেস ক্যাশ 10,000, তাহলে ক্যাশ ডেবিট হবে, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে বলবেন যে আমি এটা বুঝতেছি। স্টার্টেড বিজনেস উইথ ইকুইপমেন্ট, তার মানে কি করছে? ওই মালিক যে মানে যে ওনার, সে হলো যে ইকুইপমেন্ট ইনভেস্ট করছে বিজনেসে, তার মানে ইকুইপমেন্ট বেড়ে যাবে, ওনার্স ক্যাপিটাল বাড়বে। স্টার্টেড বিজনেস উইথ লোন, তার মানে হলো যে আপনার ক্যাশ বেড়ে যাবে আর লোন নিছে, লোন বেড়ে যাবে, নোটস পেয়েবল বেড়ে যাবে। ক্যাশ ডেবিট হবে, নোটস পেয়েবল ক্রেডিট হবে। পারচেজ গুডস ফর ক্যাশ 5,000, তাহলে এটা হবে ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। পারচেজ ফার্নিচার ফর 3,000 অন ক্রেডিট ফ্রম এবিসি লিমিটেড, ফার্নিচার ডেবিট আর এবিসি লিমিটেড, এবিসি লিমিটেড না, এখানে হবে অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে? যেহেতু অন ক্রেডিট কেনা হয়েছে, এটা অ্যাকাউন্টস পেয়েবল হবে। এর একটু নোট নিয়ে নিন, এটার 5 নম্বরটা। ফার্নিচার ডেবিট হবে, নোটস পেয়েবল ক্রেডিট হবে। পেইড রেন্ট, রেন্ট যদি পে করি তাহলে কি হবে? রেন্ট এক্সপেন্স ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। রিসিভ কমিশনস ইনকাম 500, তাহলে ক্যাশ ডেবিট হবে, কমিশন ইনকাম ক্রেডিট হবে। পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ, এক্ষেত্রে কি হবে? স্যালারিজ এক্সপেন্স ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। বট গুডস অন ক্রেডিট ফ্রম XYZ ট্রেডার্স ফর 4,000, তাহলে এটা কি হবে? ইনভেন্টরি ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। পেইড ইলেকট্রিসিটি বিল 400, ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। ডেপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক, ব্যাংক ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে বলেন তো? আমরা যে পর্যন্ত আলোচনা করলাম কোনো প্রবলেম আছে কারো? না স্যার। তারপরে হলো যে উইথড্রিউ 1,500 ক্যাশ ফ্রম দ্য ব্যাংক ফর অফিস ইউজ। অফিস ইউজ থাকলে সেটা হবে মানে বিজনেসের প্রয়োজনে ব্যাংক থেকে উইথড্র করা হয়েছে। আর যদি পার্সোনাল ইউজ থাকে তার মানে হলো যে মালিকের হলো যে পার্সোনাল প্রয়োজনে সে উত্তোলন করছে। যেহেতু অফিস ইউজ, তাহলে কি হবে? ক্যাশ বেড়ে যাবে বিজনেসের, আর ব্যাংক থেকে বিজনেসের টাকা যেহেতু তুলে নিয়ে আসছে, ব্যাংক কমে যাবে, ক্যাশ ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। কিন্তু যে পরেরটা বলা হয়েছে উইথড্রিউ 1,500 ক্যাশ ফ্রম ব্যাংক ফর ওনার্স পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ হলে এটা কি হবে? ওনার্স ড্রয়িং ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে, ঠিক আছে? আপনাদের চেক নিয়ে অনেকের সমস্যা হয়। ইস্যুড চেক ফর অফিস রেন্ট, অফিস রেন্টের কি মানে অফিস রেন্ট কিভাবে দেওয়া হয়েছে? চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। অফিস রেন্টের জন্য চেক ইস্যু করা হয়েছে, তার মানে হলো যে আপনার একটা এক্সপেন্স বেড়ে যাবে, রেন্ট এক্সপেন্স ডেবিট হবে 1,000 টাকা আর ব্যাংক ক্রেডিট হবে 1,000 টাকা। তারপরে হলো টেলিফোন বিল, টেলিফোন বিল দেওয়া হয়েছে হলো যে 200 টাকা, তাহলে টেলিফোন বিল দেওয়া হলে টেলিফোন বিল এক্সপেন্স বা টেলিফোন এক্সপেন্স ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে।
এরপরে বলা হয়েছে যে আপনার রিসিভ চেক ফ্রম ব্যাংক। হ্যাঁ, এটা দরকার নেই, রিসিভ ব্যাংক ফ্রম ফ্রম চেক মানে ফ্রম জন, এটা দরকার নেই, ঠিক আছে, এই ধরনের কিন্তু কিছু আসবে না। পেইড লোন ইনস্টলমেন্ট 2000 ফ্রম দ্য ব্যাংক, ঠিক আছে। এটা বলা হয়েছে যে লোন পরিশোধ করা হয়েছে ব্যাংকের মাধ্যমে, তাহলে ব্যাংক থেকে টাকা নিয়ে, তাহলে নোটস পেয়েবল আমাদের লাইবিলিটি কমে যাবে, আর হলো যে আমাদের ব্যাংক থেকে টাকা কমে যাবে, তাহলে নোটস পেয়েবল ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। তারপরটা বলা হয়েছে যে ট্রান্সফারড ফান্ডস ফ্রম ব্যাংক টু পিটিকে, সেটাও দরকার নেই আমাদের, ঠিক আছে, এটা আসবে না। পেইড 500 ইন্টারেস্ট অন ব্যাংক লোন, এটা কি হবে, যে সাধারণত ইন্টারেস্টের টাকা হলো যে আমাদের ব্যাংক থেকে কেটে নেওয়া হয়, ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। সিমিলারলি ব্যাংক চার্জ সার্ভিস ফি, ব্যাংক সার্ভিস ফি কি করে, আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, তাহলে ব্যাংক চার্জ ডেবিট হবে, ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট হবে, ঠিক আছে, বা ব্যাংক সার্ভিস ফি ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। ডিউ 2000 ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ, এটা কি হবে, ওনার্স ড্রয়িং ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। রেকর্ডেড ব্যাড ডেট এক্সপেন্স অফ 500, তাহলে এটা দরকার নাই, এটা কেটে দেন 22। প্রিপেড রেন্ট 2000 ফর নেক্সট 3 মান্থস, এটা কি হবে, প্রিপেড রেন্ট ডেবিট হবে 2000, ক্যাশ ক্রেডিট হবে 2000। আমাকে কেউ বলতে পারবেন যে প্রিপেড রেন্ট কি, এটা কি অ্যাসেট নাকি হলো যে এক্সপেন্স নাকি লাইবিলিটিস, কেউ বলতে পারবেন এই প্রিপেড রেন্টটা কি? হ্যাঁ, এটা অ্যাসেট, এটা কিন্তু এক্সপেন্স না। পেড স্যালারিজ ইন অ্যাডভান্স, তাহলে এটা কি হবে, প্রিপেড স্যালারিজ 3000 আর ক্যাশ ক্রেডিট 3000, ঠিক আছে। এখন আপনারা এরকম মনে করেন যে আপনাদেরকে বলা হইলো যে সাপ্লাইজ কেনা হয়েছে 10 তারিখে, ঠিক আছে, সাপ্লাইজ 10 তারিখে কেনা হয়েছে হলো যে 50,000 টাকার, তাহলে এটার কি হবে, এটার জার্নাল কি হবে, 15,000 টাকা দিয়ে যদি আপনি সাপ্লাইজ কিনেন নগদ টাকা দিয়ে, তাহলে সেটার জার্নাল কি হবে? জি। সো এখন আপনি মাসের শেষে যে দেখলেন, জানুয়ারি 31 তারিখে যে দেখলেন আপনার হাতে সাপ্লাইজ আছে 10,000 টাকার, তখন কি এন্ট্রি দিতে হবে? সাপ্লাই হচ্ছে তখন ক্রেডিট হয়ে যাবে, ক্যাশ ডেবিট হয়ে যাবে। সাপ্লাইজ ক্রেডিট হবে কিন্তু ক্যাশ ডেবিট হবে না। আপনার সাপ্লাইজ যদি ক্যাশ কেন ডেবিট হবে? ওই পরিমাণ ক্যাশ কি স্যার, ওই পরিমাণ ক্যাশ কি হয়ে গেছে, চলে আসছে আপনার কাছে? না স্যার, তাহলে ডেবিট কি হবে? স্যার এক্সপেন্সে দিব। হ্যাঁ, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে আর সাপ্লাইজ ক্রেডিট হবে, তাই না? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে আর সাপ্লাইজ ক্রেডিট হবে না? জি স্যার, হওয়ার কথা। হ্যাঁ, যেহেতু আপনার এক্সপেন্স আপনি খরচ করে ফেলতেছেন 40,000 টাকার সাপ্লাইজ, তাহলে কি সাপ্লাইজ এক্সপেন্স কি ডেবিট করতে হবে না? আর আপনি যেহেতু খরচ করে ফেলতেছেন তাহলে আপনার সাপ্লাইজ কমে যাবে না 40,000 টাকার, আর আপনার হাতে থাকবে কত, 10,000 টাকা। সেই কথাটাই তো বলছে যে আপনার হাতে এখনো 10,000 টাকার সাপ্লাইজ রয়ে গেছে, তার মানে কি আপনার সাপ্লাইজ কমাইতে হবে 40,000 টাকা, এবং সেম অ্যামাউন্ট অফ মানে সাপ্লাইজ দ্যাট উইল বি ডিক্রিজড বিকজ ইউ হ্যাজ স্পেন্ডেড, মানে ওটা আপনার কি হয়ে গেছে, খরচ করে ফেলছেন আপনি, স্পেন্ড দ্যাট 40,000 amount of supplies বা use that 40,000 amounts of supplies। আপনি যেহেতু 40,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করে ফেলছেন, তাহলে 40,000 টাকার সাপ্লাইজ হবে, সাপ্লাইজ এক্সপেন্স হবে ডেবিট, আর সেম অ্যামাউন্ট সাপ্লাইজ কমে যাবে, সাপ্লাইজ হবে ক্রেডিট। বুঝতে পারছেন? রিসিভ 4,000 ইন অ্যাডভান্স ফর ফিউচার সার্ভিসেস, তাহলে এটা কি হবে বললেন তো? এই যে এখানে যে লেখা আছে ক্যাশ ডেবিট আর আনআর্ন রেভিনিউ ক্রেডিট, এইখানে এই আনআর্ন রেভিনিউ কোন ধরনের অ্যাকাউন্ট?
তাহলে এটা কি ধরনের অ্যাকাউন্ট, নন রেভিনিউ অ্যাসেট স্যার। অ্যাসেট? স্যার ওই যে রিসিভেবল আছে না স্যার? ইউজ হয় নাই, নাকি হলো যে আপনাকে অগ্রিম টাকা দেওয়া হয়েছে কিন্তু আপনি তাকে এখনো সার্ভিস দেন না? তো এটা একটা লাইবিলিটি আপনার জন্য। এটা কিভাবে অ্যাসেট হয় শাহরিয়ার? স্যার এই টাকা তো পাই গেছি না স্যার। এটা আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? তার মানে ক্যাশ আপনার হলো অ্যাসেট। ক্যাশ একটা আপনার অ্যাসেট বাড়ছে, ক্যাশ মানে ক্যাশ যে বাড়ছে এটাই হলো আপনার অ্যাসেট বেড়ে গেছে। কিন্তু যে আমি বলছি যে আর্ন অন রেভিনিউ, আপনার ক্যাশটা কেন বাড়লো? এই আর্ন অন রেভিনিউ কি? এটা কি অ্যাসেট নাকি লাইবিলিটিস নাকি এক্সপেন্স, এটা নাকি রেভিনিউ? স্যার লাইবিলিটি স্যার, এটা তো এখন বাকি আছে স্যার। হ্যাঁ, এটা হলো যে আপনি এখনো সার্ভিস তাকে দেন নাই, তার মানে আপনার অব্লিগেশন ক্রিয়েট হয়ে গেছে। এই সার্ভিসটা আপনাকে দিতে হবে। যতক্ষণ আপনি এই সার্ভিসটা না দিবেন ততক্ষণ পর্যন্ত দিস উইল বি কাউন্টেড অ্যাজ ইওর লাইবিলিটিস। ওকে, সো পেইড ইলেকট্রিসিটি বিল দরকার নাই, এটা ইলেকট্রিসিটি এক্সপেন্স ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। তারপরে পেইড 2500 ফর অ্যান অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, তাহলে এটা কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। তারপরে বলা হয়েছে পারচেজ ল্যান্ড ফর 30,000 ইন ক্যাশ। বলেন তো এখানে ল্যান্ড এটা কোন ধরনের? এটা কি অ্যাসেট নাকি লাইবিলিটিস? অ্যাসেট। স্যার অ্যাসেট পারচেজ স্যার, নট কারেন্ট ইকুইপমেন্ট, ওইটা। ইয়েস, এটা হলো লং টার্ম অ্যাসেট। জি স্যার। পারচেজড ইকুইপমেন্ট ফর 15,000 অন ক্রেডিট, তাহলে এটা কি হবে? ইকুইপমেন্ট ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে, ঠিক আছে? যেহেতু বাকিতে কেনা হচ্ছে। পারচেজ সাপ্লাইজ ফর 2,000 ইন ক্যাশ, সাপ্লাইজ ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। পারচেজড সাপ্লাইজ ফর 2,000 অন ক্রেডিট, তাহলে সাপ্লাইজ ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। বুঝতে পারছেন? সো কোশ্চেন এরকমই আসবে। আর হলো যে আসতে পারে যে মার্চেন্ডাইজিং যেটা ছিল, যে আপনি প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট ফেরত আসলো, এরকম হতে পারে। অথবা প্রোডাক্ট সেল করলেন, ঠিক আছে? সেটা কি ছিল? স্যার এইখানে এটাতে কত মার্ক থাকবে? এখানে জার্নালে থাকবে 10 মার্কের মতো আর লেজারে থাকবে 3 মার্কের মতো। না বুঝলে এখন কি করবো বলেন? আমি নিজেও আর বুঝতে স্যার মার্সেন্টাইজ যে স্যার যে পিডিএফ স্যার, ওইটা হচ্ছে আপনার ওই ইসে স্যার কি নামে পিডিএফটা লেখা? এই যে চ্যাপ্টার 5। আপনি যে যে বলতেছেন যে লেজার কোনটা বুঝতেছেন না, আপনি ক্লাস করছেন? আহ, এটা এটা আপনার শাস্তি, আপনি এটা পারতেছেন না, এটা আপনার শাস্তি। আপনি ক্লাস করেন তারপর লেজার কি আপনি জানেন না, এখন বলতেছেন এসে লেজার। এটা তো মাথা রিজার্ভে কিছু নাই। আপনি যারা এই কোর্স পড়েনি না, এটা এটা ধরেনি না আপনারা। আমি ক্লাস তো অনেকবার বলছি লেজার কি, জার্নাল কি, কতগুলো স্টেজ, ঠিক আছে? তো আমি এভাবে বলার পরে তারপরে কনফিউশন থাকার কথা না, তারপরে আপনাদের কনফিউশন কেন থাকে? ক্লাসেও আপনারা মনোযোগ দেন না হয়তো, তারপরে যেও দেখেন না। লেজার কেউ একজন বলেন লেজার মানে কি? কেউ পারেন না লেজার মানে কি? ঠিক আছে। স্যার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে কোনো একটা ইসে, যেমন ক্যাশের জন্য হচ্ছে স্যার ক্রেডিট আর ডেবিট থেকে স্যার মানটা বের করে তারপর এখানে কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে এটা বের করে। ক্যাশের যদি আপনি ব্যালেন্স বের করতে চান তাহলে কি করতে হবে? ক্যাশের ডেবিট গুলো থেকে ক্যাশের ক্রেডিট বাদ ডেবিট দিতে আর ক্রেডিট থেকে বাদ দিতে হবে স্যার, ওইটাই হচ্ছে লেজার। ডেবিট থেকে ক্রেডিট ডেবিট গুলো যদি যোগ করেন তাহলে পাবেন যে ক্যাশের ইনফ্লো। এখান থেকে ক্রেডিট গুলো বাদ দিলে আপনি পাবেন ক্যাশের আউটফ্লো। ক্যাশের ইনফ্লো থেকে ক্যাশের আউটফ্লো বাদ দিলে আপনি পাবেন ক্যাশের বাদ ব্যালেন্স। দিলে স্যার। সিমিলারলি সব ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ব্যালেন্স বের করতে পারবেন। এটাকে বলা হয় লেজার, ঠিক আছে? তো এটাও ছক করে করতে হবে।
আর এই যে আপনাদের এই যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যে যে স্বপ্ন পারচেজ জ্যাকেট ওর্থ অফ 2 লাখ, 2 লাখ টাকা দিয়ে সে হলো জ্যাকেট কিনছে অন অ্যাকাউন্টসে, তাহলে ইনভেন্টরি ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আর যে সে ফেরত আসে 10,000 টাকার জিনিস যদি সে দেখে যে ডিফেক্টিভ এবং ফেরত দেয়, তাহলে কি হবে? আহ ইনভেন্টরি ডেবিট হবে আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে আর ইনভেন্টরি ক্রেডিট হবে। যেহেতু আমি ফেরত দিয়ে দিচ্ছি, তার মানে আমার লাইবিলিটি কমে যাবে 10,000 টাকার, আর আমার এখান থেকে ইনভেন্টরি কমে যাবে 10,000 টাকা। এখন আমাকে বলছে যে আমি যদি বিক্রি করি স্বপ্ন সোল্ড জ্যাকেটস এট 2,50,000 হুজ ওর্থ ইজ 2 লাখ ইন ক্যাশ, এটা মানে বোঝায় যে আপনার সো এটা কি হবে বলেন তো? স্বপ্ন সোল্ড জ্যাকেটস এট 2,50,000 এন্ড হুজ ওর্থ ইজ 2 লাখ, তাহলে কি হবে? এখানে ক্যাশ ডেবিট হবে স্লাইড তো আর স্লাইড তো রেভিনিউ, স্যার ওই আগের ক্যাশ ডেবিট হবে, রেভিনিউ ক্রেডিট হবে। এটা স্যার স্লাইড চেঞ্জ হয় না স্যার, স্লাইড আগেরটাই রইছে, স্লাইড চেঞ্জ হয় না। সাইড চেঞ্জ হয় না? সাইড কই আছে এখন? স্যার ওই যে আগের যে জার্নাল প্র্যাকটিসের ওখানেই আছে। ও আচ্ছা আচ্ছা। আমার নতুন ল্যাপটপ, হ্যাঁ কি এটা কাজ করে না, স্লো হয়ে গেছে, কাহিনী কি? এত টাকা দিয়ে ল্যাপটপ কিনলাম। এই যে দেখেন, তাহলে কি হবে? স্বপ্ন ফাউন্ড, এটা তো বললামই। স্বপ্ন সোল্ড জ্যাকেটস এট 2,50,000 হুজ ওর্থ ইজ 2 লাখ। হ্যাঁ, তাহলে কি হবে? এটা প্রথমে হবে ক্যাশ হবে ডেবিট 2.5 লাখ, আর রেভিনিউ হবে ক্রেডিট 2.5 লাখ। আরেকটা এন্ট্রি হবে, আরেকটা এন্ট্রি কি হবে? 2 লাখ টাকার ইনভেন্টরি কিন্তু চলে গেছে যখন আপনি বিক্রি করেন, তাহলে আপনার ইনভেন্টরিকে মাইনাস করতে হবে, তাহলে ইনভেন্টরি মাইনাস হবে বা ক্রেডিট হবে 2 লাখ। আর কেন ইনভেন্টরি মাইনাস হয়ে গেছে? একটা এক্সপেন্সকে আপনার ডেবিট করতে হবে, একটা খরচ হয়ে গেছে আপনার, সেটার নাম কি? কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড হলো 2 লাখ আর ইনভেন্টরি হলো ক্রেডিট 2 লাখ। বুঝতে পারছেন? যদি আপনি সেল করেন সেক্ষেত্রে কি হবে? ক্যাশ ডেবিট হবে, রেভিনিউ ক্রেডিট হবে, এটা হলো যে আপনি সেল করছেন সেটা। আবার যে ইনভেন্টরি চলে গেছে সেটার জন্য একটা এন্ট্রি দিতে হবে। ইনভেন্টরি গেছে কত টাকা? 2 লাখ টাকা ইনভেন্টরি চলে গেছে, তাহলে আপনার ইনভেন্টরি ক্রেডিট হবে 2 লাখ। আর কস্ট অফ গুডস সোল্ড এটা একটা এক্সপেন্স, সেই এক্সপেন্স কি হবে? ডেবিট হবে 2 লাখ। এখন আপনি কি করতে পারবেন? আপনি যখন প্রফিট বের করতে যাবেন তখন আপনি কি করবেন? আপনার রেভিনিউ আপনি দেখতেছেন 2.5 লাখ, আর আপনার ওই প্রোডাক্ট আপনি কিনছিলেন হলো 2 লাখ টাকা দিয়ে, সেটার ইনফরমেশন কোথায় আছে? এই যেখানে কস্ট অফ গুডস সোল্ড আছে। ঠিক আছে, তাহলে আপনি সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিলে আপনি পাবেন প্রফিট। যদি সেম পরিমাণ এই জিনিসটা যদি আবার ফেরত চলে আসতো তাহলে কি হতো বলেন তো? স্বপ্নর এই যে এই জিনিসটা যদি ফেরত চলে আসতো, তাহলে সবগুলো রিভার্স হয়ে যেত। যদি আমি সবগুলা ফেরত চলে আসতো তাহলে কি হতো? ক্যাশ আমাকে তাকে আবার ফেরত দিতে হইতো, তাহলে ক্যাশ কমে যেত। রেভিনিউ আমার, আমি যা লিখছিলাম আমি বলছিলাম যে আমার রেভিনিউ হয়েছে, যে রেভিনিউটা আবার মাইনাস হয়ে যেত, তাহলে রেভিনিউ হয়ে যেত ডেবিট প্রথম এন্ট্রির ক্ষেত্রে। ইনভেন্টরি কমে গেছিল, আবার ইনভেন্টরি সে আমাকে ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে ইনভেন্টরি হয়ে যাবে ডেবিট। কস্ট অফ গুডস হলো এক্সপেন্স, আমাকে একটা জিনিসকে আমরা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করছিলাম, সেই এক্সপেন্সটা এখন আর এক্সিস্ট করবে না, এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট। যদি ফেরত দেওয়া আসে সেই প্রোডাক্টটা যেটা আমরা সেল করলাম, সেটা যদি ফেরত ফেরত আসে তাহলে আমাদের জার্নালটা এরকম হবে।
ঠিক আছে, এই তো, আর কি আছে বলেন, শেষ। আর আমাদের আসবে কি, আমাদের আসবে হলো আপনার, স্যার আমাদের প্রপার মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলতেন তাহলে ভালো হইতো, বুঝতেছি না যে কোত্থেকে কেমন কি আসবে টোটাল। মার্ক তো যা পড়ানো হয়েছে এখান থেকে সব আসবে, ঠিক আছে, পড়েন সব, এটাই মার্ক ডিস্ট্রিবিউশন। আর এই যে আপনাদের কি আসবে, এই যে এরকম একটা বলছিলাম যেটা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আসবে, একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে, এই যে দুইটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। সেই অ্যাডজাস্টমেন্টের জন্য যে প্রথম কোশ্চেনটা কিরকম থাকবে, পিপিআর অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর December 31st, এখানে আপনার অ্যাডজাস্টিং এন্ট্রিজ তৈরি করতে হবে। এরপর এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলোর কারণে দেখা যাবে যে কিছু ভ্যালু পরিবর্তন হয়ে যাবে, ইকুইপমেন্টের ভ্যালু পরিবর্তন হয়ে যাবে এবং সাপ্লাইসের ভ্যালু পরিবর্তন হয়ে যাবে। এবং আমরা জানি যে এই জার্নাল অনুযায়ী অ্যাডজাস্টিং এন্ট্রিজ মানে কি, জার্নাল করতে হবে দুইটা, ঠিক আছে, জার্নাল অনুযায়ী আপনার নতুন দুটো এক্সপেন্স আসবে এবং ওই জিনিসগুলো চেঞ্জ করে, যখন আপনি চেঞ্জ করবেন তখন সেটাকে বলা হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আপনার কি করতে হবে, এই যে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এটার অ্যান্সারটা কিরকম হবে, প্রথম অ্যান্সারটা হবে যেরকম আপনার 2 নাম্বার যেখানে থাকবে, সেটা হলো যে এই যে জার্নাল এন্ট্রিজ করতে হবে এইটার এটা, ঠিক আছে। হ্যাঁ, আপনার ক্যালকুলেশনটা দেখাবেন আপনারা, এক্ষেত্রে ছক কাটার কোনো দরকার নেই। কিন্তু আপনাদের যখন ওই 1 নাম্বার কোশ্চেনে যখন জার্নাল থাকবে ওইটাতে অবশ্যই আপনার ছক কাটতে হবে। আর এই ইনকাম স্টেটমেন্টটা এরকম এই ফরম্যাটে করতে হবে যে আরবিসি ট্রেডার্স ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন ডেট December 31st, ঠিক আছে। এই সেলস রেভিনিউ থেকে সেলস রিটার্ন বাদ দিতে হবে, এখান থেকে কস্ট অফ গুডস বাদ দিতে হবে। কস্ট অফ গুডস মানে হলো যে এই যে আপনি সেল করছেন যত টাকা নেট সেলস, এইটা এই প্রোডাক্টটা যে বিক্রি করছেন আপনি, এই বিক্রি করছেন মনে করেন যে 5,80,000 টাকায়, সেই 5,80,000 টাকার প্রোডাক্ট কিনতে আপনার কত টাকা খরচ হয়েছিল, সেগুলো 3 লাখ। এখান থেকে যদি আপনি কস্ট অফ গুডস বাদ দেন তাহলে পাবেন প্রফিট। প্রফিট থেকে আপনার বাদ দিতে মানে সরি মানে এখন বাদ দিতে হবে কি, বাদ দিতে হবে হলো যে অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্স মানে হলো যে একটা বিজনেসকে ইন অপারেশন রাখতে যে ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হয়, যেমন স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এগুলো বাদ দিলে আপনি পাবেন নেট ইনকাম। এটা আপনার ইনকাম স্টেটমেন্ট, এখানে চার্ট থাকবে। আর এইখানে হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট ওরকম ছক করে করতে হবে, ছক না করলে আপনারা 2 মার্ক করে কাটবো আপনার, ঠিক আছে, মানে প্রতিটার জন্য 1 মার্ক করে কাটবো। এই চারের ক্ষেত্রে সব হয়ে গেছে কিন্তু ছক করতে করেন নাই, ঠিক আছে, ফরম্যাট আপনি মানেন নাই, তখন আপনি পাবেন ও 3, ঠিক আছে, চারে। আরবিসি ট্রেডার্স ব্যালেন্স শিট কি হবে, December 31, 2025 অ্যাসেট গুলো যোগ করবেন, তাহলে পাবেন অ্যাসেট, এই টোটাল অ্যাসেট। এখানে কি আসবে, যে প্রিপেড স্যালারিজ কিন্তু অ্যাসেট, প্রিপেড রেন্ট অ্যাসেট। এই সাপ্লাইস এবং ইকুইপমেন্টের ভ্যালু কি হবে, অ্যাডজাস্টমেন্টের পরে যে সাপ্লাইসের ভ্যালু, ইকুইপমেন্টের ভ্যালু, সেটা হবে। এটা পাবেন টোটাল অ্যাসেট। তারপরে লাইবিলিটি গুলো যোগ করলে পাবেন টোটাল লাইবিলিটি। আর ওনার্স ইকুইটির মধ্যে কি থাকবে, ওনার্স ক্যাপিটাল প্লাস নেট ইনকাম মাইনাস ওনার্স রাইট, ঠিক আছে, এটা পাবেন আপনি ওনার্স ইকুইটি। আর সবসময় অ্যাসেটের যে ভ্যালু, টোটাল অ্যাসেটের যে ভ্যালু, লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি যোগ করলে যে ভ্যালু হবে সেটা সমান হবে। সমান না হলে ভাববেন যে আপনি অঙ্কে কোথাও ভুল করছেন, ম্যাথে কোথাও ভুল করছেন। বুঝতে পারছেন? এই হলো যে আপনাদের পরীক্ষা। ভালো করে পড়াশোনা করেন। স্যার এখান থেকে কত মার্ক থাকবে? থাকবে 10-12 থাকতে পারে। বুঝতে পারছেন? পড়েন বাকি আপনার স্লাইড গুলো পড়েন, ম্যাটেরিয়ালস গুলো পড়েন, যদি সমস্যা হয় আমাকে জানায়। আর কারো কোনো প্রবলেম আছে, কোশ্চেন আছে? স্যার তাহলে আমাদের কোশ্চেন হবে জার্নাল প্র্যাকটিস থেকে, লেজার থেকে, আর এখান থেকে স্যার, আর আর কোথা থেকে, আর শর্ট কোশ্চেন এই 25 টোটাল। শর্ট কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে। জার্নাল এবং লেজার ছক করে করতে হবে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো ছক করে করতে হবে। ঠিক আছে, আপনারা সিআর আছেন?